বাংলাদেশের মানুষ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিয়ার সব জানে প্রত্যক্ষ পরোক্ষ কী, অনেক সচেতন। গ্রামে আপনার আমাদের চেয়ে বেশি মোবাইল চালায়, ইউটিউব দেখে, ইন্টারন্যাশনাল নিউজ দেখে, দেশি নিউজ দেখে, প্রতিদিন আপনার পত্রিকাগুলো এবং চ্যানেলগুলো নিউজ দিচ্ছে, এগুলো জানে ভালো করে। আমাদের বর্ধিত সভা ইলেকশনের পরে প্রথম ডেকেছেন জেলা পর্যায়ে সমস্ত নেতাকর্মীদের, যারা বর্ধিত সভায় যান, আসার উপযুক্ত যাদের পর্দারি পদ আছে তারা সবাই এসেছেন, বক্তব্য দিয়েছেন। এটা এত গরমের মধ্যে চেয়ারম্যান একবার চিন্তা করছিলেন এটা বোধহয় একটু শিফট করা উচিত, যখন দেখলেন না এটা শিফট করলে আবার আরেকটা নিউজ আপনারা করবেন। আমরা এমনিই তো ঝামেলায় আছি, ঝামেলায় ফেলে দেওয়া হয়, ঝামেলা নিয়ে আলোচনা হয়। তার মধ্যখানে উনি বক্তব্যটা ক্লিয়ার করেছেন দলের নেতাকর্মীদের সামনে। একটা মিসকনসেপশন ছিল নির্বাচনে যাওয়া, নির্বাচন করা, সিট ভাগাভাগির নামে অনেকগুলো নিউজ হয়েছে, ওনার নামে হয়েছে, দলের বিরুদ্ধে হয়েছে। তাই উনি বক্তব্যগুলো অনেকটা এলোভেটলি বলেছেন সব কিছু। সেখানে আপনি যেটা বললেন যে নির্বাচনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে ওনার উপরে চাপ ছিল। উনি একটা কথা বলেছেন যে এই সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য পরাশক্তি তিনটা উনি লাস্টে যখন জেনেছেন বা এদের প্রসার ছিল, সেই পরাশক্তিরা চাইছে এই সরকার যদি পরিবর্তন না হয়। ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে তো সেই ষড়যন্ত্র বিদেশিদের সাথে মিলে করছে বিএনপি, সেই কারা কোন দেশের সাথে মিলে করছে সেই নামটাও কিন্তু বলেন নাই। পরাশক্তি কারা সেটা কি বলেছেন? না, বলেন নাই। আমি সেই উদাহরণ দিতে চাচ্ছি। রাজনীতিতে অনেক বক্তব্য এই পরাশক্তিদের নাম বলা যায় না, আপনি আখার ইঙ্গিতে ইশারায় বুঝে নিতে হয়। ওবায়দুল কাদের সাহেব মাননীয় সাধারণ সম্পাদক আওয়ামী লীগে বলেছেন দিল্লি আছে আমরা আছি, দিল্লি নাই আমরা নাই। উনি তো সরাসরি একটা নাম বলাচ্ছেন সরাসরি, আরো দুইটা আমি ইনডাইরেক্টলি বলি। বাংলাদেশের সবচেয়ে বড় যে এফডিআই যাদের আছে সেই দেশটাও চাচ্ছে এই সরকার নির্বাচন করে আসুক। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্লান্ট যে যারা মিলে করেছে তারা এই সরকারকে চাইছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য। একটা নাম তো ওপেনলি উনি বলে দিলেন, বাকি দুইটা আমি আপনাকে উদাহরণ দিয়ে দিলাম যারা ইনভেস্টমেন্ট করেছে। থাকতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য সূত্র ধরে বলে 2001 উনি বলেছেন আমি গ্যাস দেই নেই ক্ষমতায় আসি ইন্ডিয়াকে এবং আমেরিকাকে, সিআই এবং র আমাদেরকে হারিয়ে দিয়েছে। এরা যে ইনফ্লুয়েন্স করতে পারে এটা অস্বীকারের কোনো সুযোগ নাই, কখনো পর্দার আড়ালে কখনো পর্দার সামনে। টিএম কাদের সেটাই বুঝাইতে চেয়েছেন। ওটা ওপেনলি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে উনি সেটা নাম বলা সম্ভব না। যেরকম ওবায়দুল কাদের গত 3-4 দিন থেকে বলতেছেন বিএনপি ষড়যন্ত্র করছে বিদেশি শক্তিদের সাথে নিয়ে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য, কিন্তু ওই বিদেশি শক্তি কারা নাম বলেন বলতে। কিন্তু সেই পরাশক্তির চাপটা কি পরোক্ষ চাপ ছিল? তিনি বলেছেন প্রত্যক্ষ চাপ যাদের ছিল আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, পরোক্ষ চাপ কাদের তাদের আমি বলবো না। মানে উনি প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটাকে বাংলাদেশ এবং বিদেশের মিলেই বোঝাতে চাচ্ছেন যে আমার উপরে দেশ থেকে ছিল, বাইরের। আমি সেটাই জানতে চাচ্ছি যে প্রত্যক্ষ মানে সরাসরি চাপটা কার ছিল, সরকারের পক্ষ থেকে নাকি পরাশক্তির পক্ষ থেকে? না, এটা তো আমার চেয়ারম্যান উনি বক্তব্যতে এটাই বলে দিয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষ দুইটা ওয়ার্ডকে আপনি বুঝে নিতে হবে। এর চেয়ে বেশি আমি প্রেসিডিয়াম হিসেবে বলার তো ক্ষমতা রাখি না। চেয়ারম্যানের বক্তব্যের উপরে আমার বক্তব্য হইতে তো পারে না, আমরা বোঝার চেষ্টা করি। উনি বক্তব্য এটাই না, প্রেসিডিয়াম এটাই যে উনি বক্তব্য যেটা দিয়েছেন উনি বলেই দিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষ। সেই ধারাবাহিকতায় নিয়ে প্রতিদিন নেগেটিভ নিউজের মধ্যে আজকে যাত্রী পার্টি কিনে প্রত্যেকটা চ্যানেলে আপনারা নিউজ করছেন, ইট ইজ এ পজিটিভ। বিরোধী দল সরকারের সমালোচনা করেছে, আপনাদের নিয়ে নিউজ হোক এই জন্যই কি এসব বক্তব্য আসছে কিনা সেটা তো কথা না। আমি আপনাকে বলছি প্রতিদিন আপনারা নিউজ করেন, পলিটিক্যাল পার্ট হলো, রাজনীতির অংশই হলো, আপনার প্রতিদিন নিউজে আপনাকে থাকতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর একটা কথা কিন্তু আপনি বলেন নাই, উনি বলেছেন যেভাবে নির্বাচন আশা করেছিলাম সেভাবে নির্বাচনটা হয় নাই। উনি সেই বক্তব্যটাও দিয়েছেন এবং নির্বাচনটা কেন হয় নাই, কি কি ঝামেলা আছে, কেন হচ্ছে এবং ফিক্স করার জন্য কিন্তু অনেক চেষ্টা উনি করে যাচ্ছেন বা করছেন। আরেকটা বলেছেন সরকার চাইছে আমাকে গৃহপালিত বিরোধী দলের একজন করার জন্য, আমি এটা কখনো হব না, এই বক্তব্যটা বলেছেন। বিরোধী দলে আছে, গৃহপালিত কেন হবে? ওনার দল চালাবে, সেই দলকে উনি আবার বলেছেন আমাকে প্রেসারে রাখার জন্য আমাদের আরেকটা প্যারালাল করা হচ্ছে আগামীতে হবে, এই চলতেই থাকবে। বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক দলগুলা এরকম চলতে থাকলে কতটুকু টিকে থাকতে পারবে সেই বক্তব্য। আপনাদের চেয়ারম্যান বলেছে যে আপনাদের রাজনৈতিক চরিত্রের পরিবর্তন ঘটেছে, হয় আপনারা গলার মালা পরবেন নইলে গলায় ফাঁসি পড়বেন। না, উনি এই কথাটা এইভাবে বলেছে, আমি ক্লিয়ার করি আপনাকে। উনি বলেছে এই দেশের রাজনীতি করতে এখন দুইটা জিনিস, একটা হলো আপনি গলার মালা পরবেন, না হলে ফাঁসির মালা আপনার গলায় জ্বলবে। এই দুটোটা উনি বলে দিয়েছেন। এই জন্য রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, আপনি অনুকূলে থাকলে গলার মালা থাকবে,
যদি অনুকূলে না থাকে হয়তো আপনার গলায় ফাঁসির মালা হবে। কিন্তু আপনাদের সেই কাছে রাজনীতিবিদদের এই জায়গাটা থেকে বিরোধী দলের নেতা হিসেবে উনি সেই বক্তব্যটা বলেছেন।